বসছে পলাতক দলটি। ঢাকায় অন্তত 20 লাখ মানুষ জড়ো করতে চায় দলটি। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা। শেখ হাসিনার এই সিআরআইকে কেন্দ্র করে কি পরিকল্পনা? এখানে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআই এর নতুন হেড অফিস, দায়িত্বে পুতুল, অর্থাৎ হাসিনা কন্যা পুতুলকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। কেন এত ছুটোছুটি, কেন এত দৌড়াদৌড়ি, কেন এত তাড়াহুড়া বা কি যেভাবে বলেন না কেন? কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চারপাশে এমনভাবে বের দিয়ে রেখেছেন যে জেনারেল ওয়াকারের পক্ষে এই মুহূর্তে চাকরি বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে। এবং কিছু বিড়ালকে তোমার পালানোর জায়গা করে দিতে হবে, নাহলে বিড়াল আটকা পড়েছে, বিড়াল বের হতে পারছে না। কারণ এরা সবকটাই জানে, এরা ওয়াকার জানে তার অবস্থা কি হবে, ছাড়তে পারছে না। ইউনূস জানে তার অবস্থা কি হবে, এনসিপি নেতারা জানে তাদের অবস্থা কি হবে। এইসব লোকজন প্রত্যেকেই দর্শক, দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। জেনারেল ওয়াকারের কি বিদায় ঘণ্টা বেজে গেল? ঢং 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 অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই 4 তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা খুব দ্রুতই সরে যাচ্ছে। এবং যদি সরে যায়, সত্যি কথা বলি, আমি ব্যক্তিগতভাবে খুশি হব। বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক, এত দুর্বল একটা সেনাপ্রধান, এত ধান্দাবাজ টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না। ইনস্টিটিউশনের একটা প্রাইড আছে, চেয়ারের একটা মর্যাদা আছে, যারাই ছিলেন, মানে অনেক ধরনের উদ্ভট লোকও কিন্তু সেনাপ্রধান হয়েছেন। মানে জেনারেল আজিজের কথা যদি আমি বলি, হ্যাঁ, তার লয়ালিটি ছিল আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী লীগ করেছেন। জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না, সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন। পাবলিক পারসেপশন ভালো ছিল না। তারপরেও এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল, এটা জেনারেল ওয়াকারের নাই। বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি। কিন্তু মনে করা হচ্ছিল যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন, পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন। এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ওইটার মতো আর কি ছুড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা। জেনারেল ওয়াকার, এই ভিডিওটা যখন আমি করছি সোমবারে জেনারেল ওয়াকার গিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। প্রেস রিলিজের ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় নাই। এর আগে জেনারেল ওয়াকার যেভাবে বলতেন, যাহাই আসুক না কেন আমি আপনার সাথে আছি, মনে হচ্ছে ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে একটা ভালো শার্টিং দিয়েছেন, সেটা প্রেস রিলিজে বোঝা যায়। এখানের মধ্যে বলাই হয়েছে যে চেইন অফ কমান্ড স্ট্রিক্টলি মেনটেন, প্রফেশনালিজম এইসবের ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন পর্যন্ত এইগুলো যাতে মেনটেন করা হয়। এই ধরনের কথা কিন্তু আগে আমরা কখনো শুনি নাই। এবং মজা হচ্ছে, প্রেস কনফারেন্সে প্রেস রিলিজে দেখা গেল জেনারেল ওয়াকার যেটা বলেছেন ডক্টর ইউনূসকে, বাইরের কোনো গুজবে কান দিবেন না, আমরা সর্বোচ্চভাবে আপনার সাথে আছি। মানে একটা ঘুষ ফুসফুস নিশ্চয়ই আছে, কারণ এর আগে কখনোই আমরা এই ধরনের দেখিনি। আমরা খুবই রুটিন একটা দেখভালের অবস্থা দেখেছি। গুজব আছে, বিশ্বাসযোগ্য গুজব আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার আগে জেনারেল ওয়াকার গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন। সত্য মিথ্যা ছবি দিয়ে প্রমাণ করার অবস্থা নেই, কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার পরে সেটা প্রধান রাষ্ট্রপতি চুপ্পুর সাথে দেখা করে এসেছেন। কেন এত ছুটোছুটি, কেন এত দৌড়াদৌড়ি, কেন এত তাড়াহুড়া বা কি যেভাবে বলে না কেন? কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে। কি কারণে গণ অধিকার পরিষদের ভিপি নূরকে গিয়ে এই পরিমাণ অমানবিকভাবে মারতে হলো, কি কারণে নির্যাতন করতে হলো আমরা জানি না। এর বাইরে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চারপাশে এমনভাবে বের দিয়ে রেখেছেন যে জেনারেল ওয়াকারের পক্ষে এই মুহূর্তে চাকরি বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে। এবং এটা হওয়া উচিত। কেন হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন যে জেনারেল ওয়াকার ফেল করেছেন গত 5 আগস্ট, সিরিয়াসলি ফেল করেছেন। তার যে ষড়যন্ত্র, তার যে পরিকল্পনা তাদের ছিল, সেটা কাজে লাগে নাই। শেখ হাসিনাকে হত্যার যে চেষ্টাটা ছিল, সেইটা কোনোভাবেই বাস্তবায়ন হয় নাই। 5 আগস্ট ঢাকা শহরে গেট খুলে বিভিন্ন জায়গা থেকে রাস্তার ব্লকেট খুলে দিয়ে সেনাবাহিনী মানুষ ঢুকাতে সাহায্য করেছিল। এবং আমি বিশ্বাস করি একটা পরিকল্পনা ছিল যে গণভবনে ঢুকে শেখ হাসিনাকে অপমান করে হত্যা করা হবে, হয়তো তার লাশ ঝুলিয়ে রাখা হতো, যেরকম এর আগে 2-4 দিন পুলিশের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই ধরনের একটা চেষ্টা ছিল এবং মানুষকে ওইদিকে মোবিলাইজ করার পিছনে জেনারেল ওয়াকার ছিলেন। এবং তিনি যখন ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে বৈঠক করছেন, তখনও কিন্তু শেখ হাসিনা সিটিং প্রাইম মিনিস্টার, শেখ হাসিনার সাথে কথা না বলে তিনি একটা কমান্ডিং অফিসার, একটা ইউনিফর্ম পরা অবস্থায় এইভাবে বাইরের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে পারেন। আমি ধরে নিলাম যে তিনি শান্তি শৃঙ্খলার জন্য কথা বলতে চাচ্ছিলেন, সেখানে হি শুড ইনক্লুড প্রাইম মিনিস্টার, তখনকার সিটিং প্রাইম মিনিস্টারকে করেন নাই। এবং কথা আছে যে শেখ হাসিনা যখন বিমান বাহিনীর সহায়তায় বাংলাদেশ ত্যাগ করেন, তিনি বলেছিলেন হায় হায়, এইমাত্র শুনলাম উনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এখানে ডিপ স্টেট
জেনারেল ওয়াকারকে দিয়ে যে কাজ করানোর চেষ্টা করেছিল সেটা আর করতে পারেনি। তারপরে উনি যেটা করলেন, বললেন আমার উপর ভরসা রাখুন, সারা বাংলাদেশ তার উপর ভরসা রাখলো। ভরসার প্রধান কাজ তিনি যেটা করলেন 5 আগস্ট ইউনিফর্ম পরা সেনা সদস্যদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে টেনে হিচড়ে নামানো, অপমান করা, এটা করেছেন। তার কমান্ডে হয়েছে। কারো শাস্তি হয়েছে? একটা প্রফেশনাল সেনাবাহিনী হতে পারে, সরকার পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, মানলাম, মানুষ এসে একেবারে সবকিছুকে উল্টো পালট করে দিয়েছে। প্রফেশনাল সেনাবাহিনীর উচিত ছিল পরবর্তী সরকারে কারা আসবেন সেটাকে নিয়ে ব্যস্ত থাকা, আইন শৃঙ্খলা রক্ষা করা, যেহেতু এখন আওয়ামী লীগ নাই, সরকার চলে গিয়েছে, এদের মবকে নিয়ন্ত্রণ করা। কিন্তু সেটা না করে ইউনিফর্ম পরা প্রফেশনাল সেনা ভাস্কর্য ভাঙতে লেগেছে অন দ্য কমান্ড অফ জেনারেল ওয়াকার 5 তারিখে। আমি জানি না, আওয়ামী লীগ খুব পীড়িত করে এখন। আমি দেখছি আওয়ামী লীগ এখনো, আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন, এই যে এখন বলবো জেনারেল ওয়াকারের বিরুদ্ধে, তাদের অনেকের মন খারাপ হবে, আরে ভাই কি বলেন, আমাদের লোক, আমাদের ফুফাতো বোনের জামাই। বঙ্গবন্ধু একবার ভুল করেছিলেন শফি সাহেবকে আর্মি চিফ করে। উনি কিন্তু, আপনারা অনেকে জানেন কি জানেন না আমি জানি না, জেনারেল শফি কিন্তু প্রায়োরিটিতে ছিলেন না। মানে জেনারেল শফি ওয়াজ নট দ্য হাইয়েস্ট সিনিয়রিটির দিক থেকে উনি সিনিয়র ছিলেন না, জিয়া রহমান সিনিয়র ছিলেন। জেনারেল শফিকে করা হয়েছিল বিশ্বস্ততার জন্য। যেহেতু একটা দুর্বল সেনাপ্রধান তখন ছিলেন, বঙ্গবন্ধুকে পুরো পরিবার সহ প্রাণ দিয়ে সেটা প্রমাণ করতে হলো। এবং অনেকেই বলে থাকেন যে জেনারেল ওয়াকারের ক্ষেত্রে একই কথা হয়েছে, আত্মীয়তার কারণে শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী বা কোনো লতায় পাতায় হতে পারে, আত্মীয় হিসাবে তার বিশ্বস্ততা এবং তার প্রতি সেই আস্থার জায়গা থেকে তাকে সেনাপ্রধান করা হয়েছিল। সেনাপ্রধান যে বছর করা হয়েছে ওই বছরই তক্তাটাও উল্টে দিয়েছে। তারা ষড়যন্ত্র করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পিছনে কি রোল, কি ভূমিকা তারা পালন করেছে। গেল, আমি মানলাম যে তখন আমি ধরলাম যে তারা খুব নির্দোষ, তারা কিছুই করে নাই। গোপালগঞ্জের ঘটনার পরে আমাকে বলেন 5 দিন কারফিউ দিয়ে ওইখানের মধ্যে, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমি মেনে নিলাম যে ন্যাশনাল কমিটি পার্টির লোকজন ওইখানের মধ্যে না বুঝে গেছে, বাচ্চা কাচ্চা উস্কানি দিতে গেছে, লোকজন পেদানি দিচ্ছে, তাদেরকে এপিসির ভিতরে, ট্যাঙ্কের ভিতরে করে পালিয়ে দেওয়া হচ্ছে, ওই সময় গুলি করা হচ্ছে, মারা হচ্ছে। কিন্তু এরা তো পালিয়ে গেছে ভাই। পালিয়ে যাওয়ার পরে 5 দিন ওইখানে টানা কারফিউ দিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে লোকজনের কাছে। কারণ তারপরে আওয়ামী লীগ তাকে কেন ভালোবাসে, কেন তাকে, আমি দেখলাম আবার একটা বিবৃতিও দিয়েছে সেনাবাহিনীর দিকে তাকে। আর ভাই, আওয়ামী লীগ আপনারা ওই সেনাবাহিনীর দিকে না তাকে নিজের দিকে তাকান, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় নিজের রাজনীতিটা করার চেষ্টা করেন। 1 বছর বসে থাকবেন, জেনারেল ওয়াকার আপনাদেরকে আইনা বসায় দিবে। ওই বেচারার প্রথম কথা হচ্ছে কোনো ইচ্ছা, আগ্রহ, সাহস, গার্ডস কিছুই নাই, যোগ্যতা নাই, এবং তার নিজের চাকরি আছে কিনা সেটা নিয়ে টানাটানি আছে। আমি আশা করব কেয়ারটেকার গভর্নমেন্ট আগামীতে নির্বাচনে আসবে, নির্বাচনে আসার আগে একজন যোগ্য সেনাপ্রধানকে যদি দিতে পারেন সেটা হয়তো দেশের জন্য ভালো হবে, কারণ সেনাবাহিনী যেহেতু মাঠে আছে। গত আগস্ট মাস ঘিরে নাশকতার শঙ্কা থাকায় জারি করা হয়েছিল বিশেষ সতর্কতা। গোয়েন্দা তথ্য ছিল মাঠে গেরিলা বাহিনী নামাচ্ছে আওয়ামী লীগ, এজন্য দেওয়া হয় প্রশিক্ষণও। সেই পরিকল্পনা ভেস্তে গেলেও নতুন ছক কষছে পলাতক দলটি। ঢাকায় অন্তত 20 লাখ মানুষ জড়ো করতে চায় দলটি। সূত্র বলছে, প্রধানত 3টি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে আওয়ামী লীগের গুজব সেল হিসেবে পরিচিত সিআরআই। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা। এবং তৃতীয়টি হচ্ছে বিএনপি, জামাত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা। এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের গবেষণা, তথ্য কার্যক্রম পরিচালনা, নীতি নির্ধারণ, প্রচার প্রচারণার কাজে কথা বলা হলেও আদতে সিআরআই এখন ভিন্ন কাজ করছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট যাদের বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে। এজন্য এই তালিকার টকশোর জনপ্রিয় মুখ, সিনিয়র সাংবাদিক, ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সিআরআইয়ের দিল্লির এই কার্যালয় থেকে এসব ছদ্মবেশী কালচারাল ফ্যাসিস্টদের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো, মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচারাল শক্তিকে জড়ো করা, বিএনপি, জামাত ও এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসেবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। এই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা, সবশেষে সুযোগ বুঝে একসঙ্গে কমপক্ষে 20 লাখ কর্মী সমর্থক জড়ো করে ঢাকা অ্যাটাক অথবা যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর। বিড়াল আটকা পড়ছে, তোমার কোনো না কোনো জানলা খুলে দিতে হবে, বিড়াল পালানোর জায়গা বের করে দিতে হবে। কিছু বিড়ালকে তোমার পালানোর জায়গা করে দিতে হবে, নাহলে বিড়াল আটকা পড়েছে, বিড়াল বের হতে পারছে না। কারণ এরা সবকটাই জানে, এরা ওয়াকার জানে তার অবস্থা কি হবে, ছাড়তে পারছে না। ইউনুস জানে তার অবস্থা কি হবে, এনসিপি নেতারা জানে তাদের অবস্থা কি হবে, হ্যাঁ, যারা তাল পিটাইছে তারা জানে তাদের অবস্থা কি হবে, সাংবাদিকগুলো জানে তাদের কি অবস্থা হবে। এই যে চামচামিকে ওরা আর উস্কানি দেওয়া যে কিছু সাংবাদিক আছে, এগুলো শুধু 3 দিনের একটা টেলিভিশন চ্যানেলে 3 দিন 3টা অনুষ্ঠান করছে, সাংবাদিক বনে গেছে সারা জীবনের, হ্যাঁ, বড় বড় নসিহত করে আমাদের, হ্যাঁ। তো এইসব লোকজন প্রত্যেকেই জানে, এরা সবাই জোটবদ্ধ হয়ে আছে, এরা কিন্তু ছাড়বে না। কারণ বিড়াল আটকা পড়েছে, তোমার কোনো না কোনো একটা জানলা খুলে দিতে হবে, কিছু লোককে পালানোর সুযোগ করে দিতে হবে, দেখো 2-4টা পালায় কিনা। না হলে এই বিড়াল তুমি, না হলে সে তোমাকে আক্রমণ করবে। তো মানে বন্ধ ঘরে বিড়াল আটকা পড়লে যা করে সেটাই করছে তারা।
যে আওয়ামী লীগকে বলে ফ্যাসিস্ট। হ্যাঁ, কারণ এই যে আজকে রিপ্রোডাকশন ইউনিটির এই যে দৃশ্যের অবতারণা হলো, এটাকে কি বলবেন?